সবাইকে শুভেচ্ছা দীপ্তর এক দশক পূর্তিতে স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি ১৯,১৪,০১৪ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেনের নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। পুলিশ জানায় প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে, এমন তথ্য সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়। আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে অতি প্রয়োজনীয় পণ্য হিসেবে পরিচিত ছোলা, খেজুর, মটর ডাল, চিনি সহ ৬ ধরনের পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার হার বেড়েছে। বিপরীতে রসুন ও আদা আমদানিতে ঋণপত্র খোলা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো পণ্যের ঋণপত্র খোলার হার ১১ থেকে ২৯৪% পর্যন্ত বেড়েছে। ঋণপত্র খোলার পর পণ্য আসতে ৩ মাস পর্যন্ত সময় লাগে। সে অনুযায়ী ফেব্রুয়ারির আগেই এসব পণ্য দেশে চলে আসার কথা। এছাড়া দেখা গেছে খেজুর আমদানিতে ঋণপত্র খোলার হার ২৩১% ও মটর ডালের ক্ষেত্রে ২৯৪% বেড়েছে। গত সেপ্টেম্বর-অক্টোবর সময় ভোজ্য তেলের ঋণপত্র খোলার হার ৩৬% পর্যন্ত বেড়েছে। এই সময় ঋণপত্র খোলা হয়েছে ৪,৯৪,৮৬৫ মেট্রিক টনের মতো। সোমবার ব্যাংকগুলোয় আমদানির এলসি খুলতে ডলারের দাম ধরা হয় ১২২ টাকা ৮০ পয়সা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। পুঁজিবাজারের খবর জানবো, সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। যাচ্ছি তার কাছে। ইমন, দিনের প্রথম ভাগে তো দেখা যাচ্ছে যে বেশ চাঙাভাবেই রয়েছে পুঁজিবাজারে, এখন পর্যন্ত লেনদেন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। প্রথম ৩ ঘন্টা পর আমরা দেখছি যে সূচক লেনদেন সহ সার্বিকভাবে একটু ইতিবাচক ধারা বিরাজ করছে। আমরা যেটি দেখছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ৪,৮১৪ পয়েন্টে। আমরা দিনের শুরুতে দেখছিলাম যে সূচক বাড়ছিল, যদিও আপনার বেলা বাড়ার সাথে সাথে সূচক কিছুটা কমে আসে, তবে আবার ১১টার পর থেকে আমরা দেখছি যে সূচকের যে ঊর্ধ্বগতির ধারা সেটি কিন্তু এখনও বজায় রয়েছে। এবং এর মাঝে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ঢাকার বাজারে আমরা দেখছি প্রায় ২৭৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ঢাকায় কমেছে ৬৫টি শেয়ারের ক্ষেত্রে, আর দামের কোনো পরিবর্তন হয়নি ৩৪টি শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন দেখি, আমরা দেখছি যে প্রথম ৩ ঘন্টায় কিন্তু আজ আপনার প্রায় ৩৫০ কোটি টাকা মতো লেনদেন হয়ে গেছে। যদিও গতকালকের কথা যদি আমি বলি, গতকাল যদিও সূচক বেড়েছিল ঢাকার বাজারে, কিন্তু তারপরেও লেনদেন ছিল দিন শেষে প্রায় ৩৫০ কোটি টাকার মতো। সেই হিসেবে বাজারে কিন্তু একটি ঊর্ধ্বগতি ভাব বজায় রয়েছে বলা যায়। এই বিষয় নিয়ে আসলে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব সাইফুল ইসলাম, সভাপতি ডিবিএ। আমরা তার কাছ থেকে বিস্তারিত বাজার সম্পর্কে জেনে আসবো। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম দুদিন আগেও বাজারে আপনার বড় ধরনের দরপতন হয়েছিল, তবে গতকাল থেকে সে ধারা কাটিয়ে বাজার খানিকটা ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে। তো বাজারে আসলে আপনি কি মনে করেন, বর্তমানে কি অবস্থা বিরাজ করছে? থ্যাংক ইউ। গত সপ্তাহে যে ব্যাপারগুলি হয়েছে আপনি দেখেন, একসাথে অনেকগুলি ইভেন্ট চলে আসছিল। প্রথমে হচ্ছে যে আমরা সবসময় বলি যে রাজনৈতিক অস্থিরতাটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে বাজারে। তো লাস্ট উইকে যেটা ছিল যে একটা জাজমেন্ট আসবে, এই জাজমেন্টের ব্যাপারে কি আসবে এবং পরিস্থিতি কি হয়, আমরা কিছুটা অস্থিরতা দেখেছি ইন দ্য পাবলিক লাইফ। যে আপনার জানেন যে কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটা একটা প্যানিক ক্রিয়েট করেছে। তার উপরে আপনার ধরেন আমাদের আসছে মার্জিন রুল আসছে, আমাদের মিউচুয়াল ফান্ড রিফর্ম আসছে। তো যখনই নতুন কিছু আসে, বিশেষ করে রিফর্ম, তখন একটা আপনার প্যানিক কাজ করে।
তার আপনার অন টপ অফ এভরিথিং আপনাদের 5 ব্যাংক নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে আছি। আপনারা জানেন যে বিনিয়োগকারীরা মোটামুটিভাবে যেটা বলা হচ্ছে যে দে উইল রিটার্ন এমটি হ্যান্ডেড। সবগুলি ইনসিডেন্ট আনফর্চুনেটলি গত সপ্তাহে মার্কেটে ছিল, যেটা আপনার পিপল হ্যাভ রিয়েলাইজ, ধরেন আপনার জাজমেন্ট ইজ গিভেন, সেই পর্বতে চলে গেছে। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা আপনি দেখেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ছিল টিভি ব্রডকাস্ট, লাইভ ব্রডকাস্ট একটা স্পিচ ছিল, যেখানে উনি ক্লিয়ারলি আবার বলেছে যে ইলেকশন উইল বি হেল্ড ইন ফেব্রুয়ারি। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, এবং উনি এটা রিইনস্টেট করেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তা এইটা হচ্ছে সবচেয়ে বড় নিশ্চয়তা যে ইলেকশন হচ্ছে, আমরা অনেক বছর পরে ইলেকশনের দিকে যাচ্ছি। উইল হ্যাভ এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার, উইল হ্যাভ এ স্টেবল গভর্নমেন্ট ইন পাওয়ার। এটাই কিন্তু বাজারে আপনার ধরেন সবচেয়ে বড়, আমি যদি বলেন যে প্রতিষেধক হিসেবে কাজ করছে। আর তাছাড়া যেটা হয়, যেটা আপনার যে বিষয়গুলির জন্য প্যানিক ছিল, সেই দিক থেকে আমরা বেরিয়ে আসছি। তা আমি আশা করি যে আপনার আজকে গত 2 দিন যে আমরা যেই আপনার যেই আপট্রেন্ডটা দেখতে পেরেছি, মানে আপট্রেন্ড ঠিক বলা ঠিক হবে না, বলতে পারেন যে আপনারা দ্য কনফিডেন্স হ্যাজ রিটার্ন ইনটু দ্য স্টক মার্কেট। সেটা গত কালও আমরা দেখেছি যে একটা পজিটিভ ট্রেন্ডে বাজার শেষ হয়েছে, আজকে একটা পজিটিভ ট্রেন্ড ধরে রাখতে পেরেছি, এবং এটা হয়তোবা ইনশাল্লাহ কন্টিনিউ করবে, কারণ এটা না কন্টিনিউ করার মতো যথেষ্ট কোনো কারণ নেই। যে বাজারে যেই আপনার সার্বিক মূল্য পরিস্থিতি যদি দেখেন, যে অফকোর্স নট অল দ্য স্টকস আর পারচেজেবল, বাট দেয়ার আর মেনি স্টকস উইচ কুড বি পারচেজড। আচ্ছা, এখানে একটি বিষয় না বলে নয়, সেটি হচ্ছে যে আপনার দেখছিলাম যে মার্জিন রুল নিয়ে আপনার একটি যে ছিল আদালতের, সেখানে আবার একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে 1 সপ্তাহের জন্য। তো সেটির আপনার সবশেষ কি অবস্থা? আমার কাছে ঠিক এই মুহূর্তে আপডেটটা নাই, বাট আমরা যেটা জানতে পেরেছি, কালকে আরেকটা রিট হয়েছে, সেখানে একটা জাজমেন্ট আইদার ওয়াজ গিভেন অর বিং হেল্ড, যেটা আজকে হয়তো আপনার হিয়ারিং হবে। তো দুটা মিলেই হয়তো একটা হিয়ারিং হবে, বাট আই মিন দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট একটা বা দুইটা রিট পিটিশন হয়েছে অন দ্য মার্জিন, অন স্পেসিফিক ইস্যুজ অফ দ্য মার্জিন ল্যান্ডিং। যে নতুন আইনটা আসছে, সেখানে কয়েকটা ইস্যুর উপরে স্পেসিফিক রিট পিটিশন হয়েছে, অ্যান্ড উইচ ইজ বিং considered or heard by the High Court. এখানে আরও একটি দেখলাম যে আমরা গত সপ্তাহে আপনার মিউচুয়াল ফান্ডেরও একটি বিধিমালা আপনার বাজারে এসছে, সেটার কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে? কিছুটা তো অবশ্যই পড়েছে। মিউচুয়াল ফান্ড, আমি যেটা বলছি যে আপনার যখনই একটা নতুন আইন আসবে, আইনগুলি ব্যাপক আইন, তো সেটা ইনিশিয়ালি যেটা হয় আমাদের দেশে পাবলিক রিয়াকশন, সেটা হচ্ছে যে এটা আপনার রিয়াকশনটা অলওয়েজ নেগেটিভ। তো এবং সেখানে ধরেন আপনার যারা স্টেক হোল্ডার আছে, ওনারাও যে বলছে যে না ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড, সেটাও হয়নি। বাট আমরা বলছি যে এনি রিফর্ম ইজ ওয়েলকাম অ্যান্ড উই হ্যাভ টু গো থ্রু দ্য রিফর্মস। হ্যাঁ, সব রিফর্ম তো আপনার বা আমার ফেভার আসবে না, যেগুলি আমরা মনে করি যে বাজারের স্বার্থের পরিপন্থী, সেগুলি নিয়ে আমরা আবার উইল গো ব্যাক টু দ্য রেগুলেটরস, উইল গো ব্যাক টু BSEC অর টু দ্য মিনিস্ট্রি টু রিভিউ অ্যান্ড রিভাইজ। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ এটা এক জায়গায় থেমে থাকবে না, এবং থেমে থাকা উচিত হবে না। আপনাকে অশেষ ধন্যবাদ। দোলা, আসলে যেমনটি শুনছিলেন যে আমরা শেয়ার বাজারে আসলে লেনদেনের মাঝামাঝি পরিস্থিতি রয়েছে। 3 ঘন্টার প্রায় প্রথম 3 ঘন্টা লেনদেন হয়েছে। আমরা দেখছি যে ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং আরও 1.5 ঘন্টা বাকি রয়েছে। এরপরই বোঝা যাবে যে আজ দিন শেষে বাজারে লেনদেন কী পরিমাণ গিয়ে দাঁড়ায় এবং সূচক কত পয়েন্টে গিয়ে আজকে থাকে। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। নিশ্চয়ই শাহরিয়ার ইমন, আপনাকে অনেক ধন্যবাদ। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে 33 বছর মেয়াদী চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে 3 বছর টার্মিনাল নির্মাণের সময়, একই দিন কেরানীগঞ্জ পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় মেডলকের সঙ্গে 22 বছর মেয়াদী চুক্তি করা হয়। নৌ পরিবহন উপদেষ্টা জানান, এর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ও সরাসরি বিদেশি বিনিয়োগের নতুন যুগের সূচনা হলো। চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদীর তীরবর্তী একটি এলাকা লালদিয়া চর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এখানে একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ডেনমার্কের বন্দর পরিচালনাকারী সংস্থা এপিএম টার্মিনাল নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করবে। এ লক্ষ্যে সোমবার ঢাকায় এপিএম টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে 3 বছর, যাতে ব্যয় হবে 6,700 কোটি টাকা। নির্মাণের পর 30 বছর তা পরিচালনা করবে ডেনমার্কের প্রতিষ্ঠানটি। এরপর দুই পক্ষ চাইলে
চুক্তির মেয়াদ আরও 15 বছর বাড়ানো যাবে। We need capacity and efficiency. লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে দেশের অর্থনৈতিক প্রবেশদ্বার, যার মাধ্যমে ভবিষ্যতের দরজা খুলবে, যা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি টেকসই বন্দর হবে। এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই গুরুত্বপূর্ণ খাতে ড্যানিশ বিনিয়োগ আরও বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে সাহায্য করবে। চুক্তি অনুযায়ী কন্টেইনার ব্যবহারের সক্ষমতা বা প্রতি টিইউতে চট্টগ্রাম বন্দর পাবে $21। তবে বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং 9 লাখ টিইউ ছাড়ালে এই হার বেড়ে হবে $23। এটি দেশের জন্য একটি নতুন সূচনা। এই চুক্তির মধ্য দিয়ে ডেনমার্ক এবং ইউরোপ থেকে আরও বড় ও বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এই চুক্তি কর্মসংস্থানের সাথে চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়াবে। একটা নতুন যাত্রা শুরু, কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্ট খুব কম এসেছে। আপনারা জানেন যে এই ইনভেস্টমেন্ট যখন এটা কমপ্লিট হবে, তখন আমাদের অনেক ইয়াং জেনারেশন উইল গেট দেয়ার জব, এন্ড পার্টিকুলারলি দোজ হু আর এডুকেটেড ইয়াং হু ডাজন্ট হ্যাভ জব, মাচ জব ইন বাংলাদেশ। একই দিন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সাথে 22 বছর মেয়াদী কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো রকমে টিকে আছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর। নেই কর্মযোগ্য, বন্দর জুড়ে শুনশান নীরবতা। প্রতিনিয়ত বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। পণ্য রপ্তানি হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম। বর্তমানে ভারতীয় ভিসা ইস্যুর জটিলতায় কমে গেছে যাত্রী পারাপারও। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর 2009 সালের 23 ফেব্রুয়ারি বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। বিলোনিয়া বন্দরে যাত্রী আগমন ও বহির্গমন কমেছে আশঙ্কাজনক হারে। বন্ধ হয়ে গেছে আমদানি কার্যক্রম। শুধু রপ্তানি হচ্ছে সিমেন্ট, রশি ও প্যারেক। 2024-25 অর্থ বছরে 86,482 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে 11,40,000 টাকা। মূলত রপ্তানি হয় সিমেন্ট, এছাড়া মাঝে মধ্যে রশি আর ফেরেক, আর আমদানি নাই বললেই চলে। তবে মাঝে মধ্যে মরিচ এবং আদা, বেল এই ধরনের কিছু ফল আসে। আমদানি না থাকায় বন্দরের লোড আনলোড শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিলোনিয়া বন্দরে আগে আমরা কাজ কাম করে চলতাম, এখন তো কাজ কাবার একেবারে কোনো কাজ কাম নয়। আমরা বেকার হয়েছি, আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখন আমরা বেকার হয়ে গেছি, এখন আমরা কোনো কাজকর্ম নাই। 2009 সালে স্থলবন্দর ঘোষণার পর 2022 সালের 19 ডিসেম্বর এ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।